মানবিক দৃষ্টিভঙ্গিতে প্রতিষ্ঠিত করে বৃহত্তম ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করে অন্তত একটি দৃষ্টান্ত স্থাপন করুন দেখে ভারতবর্ষের মধ্যে একটি ধর্ষণ এবং খুনের ঘটনার ন্যায় বিচার সমাজ পেয়েছে। তিলোত্তমার পাওয়ার দরকার নেই। তিলোত্তমার বাবা মা উনি যেটা হারিয়েছেন সেটা কখনো উনি ফিরে পাবেন না। সমাজ যেটা হারিয়েছে সমাজ সেটা কখনো ফিরে পাবে না। কিন্তু সমাজ যেটা ফিরে পেতে পারে আগামী দিনের নিরাপত্তা, আগামী দিনের প্রশাসনিক যে বিশ্বাস, সেই বিশ্বাসটা ফিরতে পারে। সুপ্রিম কোর্টের মনিটরিং এ এই বিচার ব্যবস্থা পরিচালিত হচ্ছে, এই তো তদন্ত প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। তাই ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের কাছেও আমাদের আর্জি, এই বিচার ব্যবস্থাকে আর যেন বিলম্বিত না করেন। কারণ একটা সময় যদি মানুষ প্রশাসনের উপরে, বিচার ব্যবস্থার উপরে তার আস্থা হারিয়ে ফেলে, তাহলে এই মানুষ কিন্তু আইনের শৃঙ্খলাকে ভঙ্গ করে যদি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের রাজপথে নেমে পড়ে, তখন কিন্তু এই গণ আন্দোলন কিন্তু কোনো আইন আদালত দিয়ে আটকানো যায় না। সুতরাং এখনো এই আন্দোলন আইনের মধ্যে সীমাবদ্ধ আছে। এই আন্দোলন আইনকে শ্রদ্ধা জানিয়েই তার সুনির্দিষ্ট পথে বিজ্ঞানসম্মত ভাবেই এগিয়ে চলেছে। আমাদের দাবি আর্যিকর যে 9 আগস্টের নৃশংস হত্যাকাণ্ড, সেখানে যারা জড়িত, আজকে খুব ভাবতে অবাক লাগে, সন্দীপ ঘোষ কালা থানার ওসি তারা জামিনে মুক্ত পাচ্ছেন। তার কারণটা কি? তাদেরকে চার্জশিট জমা দেওয়া হয়নি। অথচ দেখুন তারপরে যে ঘটনা ঘটে গেল, জয়নগর ঘটনা, সেখানে কিন্তু অপরাধীরা তাদের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, আমরা বিচার ব্যবস্থার এই দ্রুততাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে জয়নগর ঘটনাতে অত্যন্ত দ্রুততার সাথে এই বিচার ব্যবস্থা শাস্তির প্রদান, এই শাস্তির বিধান ঘোষণা করেছেন। কিন্তু আমরা এই বিচার ব্যবস্থার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই, তাহলে আর্যিকরের ঘটনা কি এমন অপরাধ করলো? তাহলে এখান থেকে আমাদের মূল্যায়ন করতে হবে আর্যিকরের ঘটনার সাথে এমন কতগুলো বিষয়বস্তু যুক্ত হয়ে আছে যেখানে আপামর সিস্টেমকে, আপামর দুর্নীতির চক্রের বিরুদ্ধে একটি প্রতিবাদ প্রতিধ্বনিত করতে পারে। সে প্রতিবাদ কিন্তু বাংলায় গড়ে উঠেছে। সাধারণ মানুষের দাবি, সাধারণ মানুষের আর্তনাদ, সাধারণ মানুষের আবেগকে আজকে কোর্টকেও কিন্তু অনুভব করতে হবে। না হলে সাধারণ মানুষ যদি আজকে বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলে, তাহলে কিন্তু একটা সময় পরে এই বিচার ব্যবস্থার প্রতি মানুষের আর কোনো বিশ্বাস এবং ভরসা থাকবে না। একজন জুনিয়র চিকিৎসক হিসেবে আপনাদের কাছে কতগুলো আমি আমার অনুভূতি শেয়ার করতে চাই। আমাদের যে আন্দোলনটা চলছিল, সেখানে সুপ্রিম কোর্টের পশ্চিমবঙ্গ সরকার তারা কিন্তু হলফনামা দিয়ে বলেছিল যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য যে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হয়েছে, 20 জন, 22 জন, 25 জন নাকি রোগী মারা গেছেন। আজকে বিষয়গুলো ভাবতে হবে, কেন একটি নির্বাচিত সরকার, কেন একটি প্রশাসনিক সরকার মিথ্যে হলফনামা সুপ্রিম কোর্টের কাছে দেবে? আজকে যদি আমরা পশ্চিমবঙ্গের সমস্ত স্বাস্থ্য কেন্দ্র, সরকারি হাসপাতালগুলো বিবেচনা করি, তার যদি আমরা পরিসংখ্যান বিচার করি, তাহলে আমরা দেখব কিন্তু সমস্ত সরকারি চিকিৎসকদের নিরিখে পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসক ট্রেনিং, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিংয়ের সংখ্যা 1 থেকে 2% তার বেশি হতে পারে না। তাহলে একটা পশ্চিমবঙ্গ সরকার যদি হলফনামা দিয়ে বলেন যে জুনিয়র চিকিৎসক আন্দোলনের জন্য তার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, তাহলে তাকে মেনে নিতে হবে যে আপনাদের স্বাস্থ্য ব্যবস্থা ওই 1 থেকে 2% জুনিয়র ট্রেনিং চিকিৎসকদের উপর নির্ভর করেই আপনার পরিচালিত হচ্ছিল। তাহলে আপনি তো প্রকারান্তর স্বীকার করে নিচ্ছেন যে এই স্বাস্থ্য ব্যবস্থাকে সুনিপুণভাবে পরিচালনা করার জন্য আপনার ডাক্তার, চিকিৎসক, সরকারি নিয়োগ যে দরকারটা ছিল সেটা আপনার নেই। আপনার হেলথ বাজেট যেটা বরাদ্দ করার কথা ছিল সেটা আপনি নেই। তাহলে নিজের ব্যর্থতা, স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আপনার নিজের অবহেলা, স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আপনার পূর্ণাঙ্গ নিয়োগ ব্যবস্থাকে ঢেকে রাখার জন্য সমস্ত ঘটনার দায়ভার আপনি জুনিয়র ডাক্তার আন্দোলনের উপরে চাপিয়ে দিয়ে এই আন্দোলনকে বিভ্রান্ত করছেন। তাই এত বড় মিথ্যা কথা সুপ্রিম কোর্টে যখন বলা হয়েছিল, আমরা চ্যালেঞ্জ করেছিলাম যে সমস্ত পেশেন্ট এবং রোগীরা জুনিয়র ডাক্তার আন্দোলনের জন্য মারা গেল, তাদের ক্লিনিক্যাল অডিট করা হোক, যে তারা কেন, কিভাবে, কোথায় মারা গেল।
এই পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু ক্লিনিক্যাল অডিট করার কোনো সাহস হয়নি। তাই এই গণ আন্দোলনই পারে এই প্রশাসনিক ব্যবস্থাকে তার মুখে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমরা বিচার ব্যবস্থার প্রতি অত্যন্ত কঠোর হয়ে আমরা বিচারকে ছিনিয়ে আনতে পারি। আমাদের চ্যালেঞ্জ রয়েছে, কেউ কখনো প্রশাসন যেন কোন রকম ভাবে ভেবে না নেয় জুনিয়র ডক্টর এবং যে চিকিৎসক আন্দোলন, এই তিলোত্তমা ন্যায় বিচারের আন্দোলন থেমে গেছে, থেমে যায়নি। আমরা সরকার বাহাদুরকে, আমরা প্রশাসনকে সময় দিয়েছিলাম, কেন সুপ্রিম কোর্টের একটা আদেশ ছিল যে আমরা যেন সরকারকে সময় দিই, কেন টু বিল্ড আপ দ্য কনফিডেন্স বিল্ড আপ করার জন্য সুপ্রিম কোর্ট আমাদের সময় দিতে বলেছিল, আমরা সেই সময়টা দিয়েছি। কিন্তু দেখুন আজকে সরকারের পক্ষ থেকে যে কনফিডেন্স বিল্ড আপ হয়নি, সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করা হয়েছে। এই পশ্চিমবঙ্গ সরকার যখন বলেছিল প্রত্যেকটা হাসপাতালে যে রোগী কল্যাণ সমিতিগুলো তৈরি হয়েছে, সে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অর্থাৎ সভাপতির পদে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব অর্থাৎ রাজনৈতিক ভাবে পক্ষপাতমূলক কোন ব্যক্তিত্ব এই পদগুলোতে থাকবেন না। কিছুদিন আগে যখন আমরা নোটিশ দেখলাম তখন কি করলেন, 14 তারিখ থেকে সাদা কাগজে একটা লেখা বেরোলো যেখানে সমস্ত মেডিকেল কলেজগুলোতে তাদেরই পক্ষপাত দুষ্ট সে রাজনৈতিক চক্র আবার সেই রোগী কল্যাণ সমিতির মাথায় এসে বসলো। তাহলে কনফিডেন্স বিল্ড আপ তার ভায়োলেশন কখনো ডাক্তারদের পক্ষ থেকে হয়নি। ডাক্তাররা তার মরাল ক্যারেক্টারকে, তার ডাক্তারের শপথ নিয়ে, তার মেডিকেল এথিক্সকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু চিকিৎসা ব্যবস্থা পরিচালনা করি। তাই আমাদের পক্ষ থেকে কখনো বিশ্বাস ভঙ্গের প্রশ্ন উঠতেই পারে না। আমরা কখনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কখনো চিকিৎসা করি না। তাই আমরা আত্মবিশ্বাসের সাথে বিশ্বাসকে মর্যাদা দিয়ে সরকারের সঙ্গে সহযোগিতা করেই কিন্তু আমরা আমাদের চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। কিন্তু সরকারের পক্ষ থেকে যখন কনফিডেন্স বিল্ড আপের ভায়োলেশন যখন তৈরি হয় তখন আমাদেরকেই তো কথা বলতে হবে। আমরা কখনো চাই না যে জনস্বাস্থ্য, এই জনগণের স্বাস্থ্য, জনগণের পুষ্টি রাজনৈতিক ভাবে বিপদে পরিচালিত হোক। তাই দেখুন আজকে যখন স্বাস্থ্য বাজেট আমরাই কথা বলেছি, আজকে যখন স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে নিয়োগ আমরাই কথা বলেছি, কেবলমাত্র চাকরি পাওয়ার জন্য নয়। আজকে তো পশ্চিমবঙ্গকে ভাবতে হবে, আজকে সরকারকে ভাবতে হবে। আপনি প্যারাসিটিক ভলেন্টিয়ার দিয়ে পুলিশ ব্যবস্থা পরিচালনা করতে পারেন, আপনি প্যারাটিচার দিয়ে স্কুল পরিচালনা করতে পারেন, কিন্তু প্যারা ডক্টর দিয়ে কখনো হাসপাতাল পরিচালনা করতে পারেন না। তাই তার জন্য আপনাকে পূর্ণাঙ্গ ডাক্তারের পূর্ণাঙ্গ নিয়োগ এবং স্থায়ী নিয়োগ করতে হবে। সুতরাং জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমাদের দাবি ছিল যে স্বাস্থ্য ব্যবস্থার আপামর পরিকাঠামো, আমরা যে 10 দফা দাবিতে আমাদের আন্দোলন, আমরা দাবি 10 দফা দাবিকে আমরা সামনে রেখে যে আন্দোলনটা আমরা পরিচালিত করছি, এই 10 দফা দাবি তার প্রথম দাবি অভয়ার বিচার, বাকি 9টি দাবি কিন্তু জনস্বাস্থ্যের দাবি, সামাজিক স্বাস্থ্যের দাবি, সমাজের দাবি। তাই আজকে সময় হয়ে এসেছে শুধু আজকের এই জুনিয়র ডাক্তার আন্দোলন শুধুমাত্র জুনিয়র ডাক্তার আন্দোলন নয়, সমাজের সর্বস্তরে এই গণস্বাস্থ্য, এই জনগণের আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে। কেননা আজকে সময় হয়ে এসেছে যে স্বাস্থ্য ব্যবস্থা শুধু তাই নয়, সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে প্রশাসনিক দুর্নীতি, যে প্রশাসনিক দুষ্ট চক্র কাজ করছে তাকে পরিশ্রুত করে নতুন সমাজ আবার প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রসঙ্গে এই সরকারকে আরেকটি কথা বলে দিতে চাই যে ছাত্র আন্দোলন, যে জুনিয়র ডাক্তার আন্দোলন শুরু হয়েছে, আপনি এই ছাত্র আন্দোলন বা জুনিয়র ডাক্তার আন্দোলনকে অপরিণত বা কচি বয়সের আন্দোলন বলে ভেবে নেবেন না। কেননা আপনার স্মরণ রাখা দরকার যে ছাত্র আন্দোলন যখন দুর্মার্গতে এগিয়ে যায়, ছাত্ররাই পারে কিন্তু সমাজকে পরিচালিত করতে, জুনিয়র ডাক্তাররাই কিন্তু পারবে। কেননা বিগত দিনের ইতিহাস কিন্তু তাই বলে। তাই আজকে ধর্মতলার প্রাণকেন্দ্রে আমাদের যে অবস্থান চলছে, এই অবস্থান জুনিয়র ডাক্তার, সিনিয়র চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে অনুষ্ঠিত হলেও এই অবস্থান কিন্তু আমার আপনার প্রত্যেকেরই। আমাদের এই অবস্থান মঞ্চের সাথে যারা সহযোগিতা করছেন, পুলিশ কর্মী যারা রয়েছেন, যারা আমাদের আন্দোলনের প্রতি সহমর্মিতা তারা ব্যক্তিগতভাবে দেখাচ্ছেন, এটা আমরা জানি। কেননা তাদেরকেও বাড়ি গিয়ে কিন্তু তাদের স্ত্রী পুত্র পরিবারের সামনে এই প্রশ্নের উত্তর দিতে হয় যে তাদের ছেলে মেয়েরা যদি ডাক্তার হতো তাহলে উনি আজকে কি করতেন। দেখুন আমরা আমাদের সামাজিক মধ্যবিত্ত জীবনে প্রত্যেকেই কিন্তু ভাবি যে আমাদের ছেলে মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হোক। কখন কি আপনি এটা ভেবেছেন আজকে সিবিআই কর্তা বা পুলিশ কর্তাদের
ঠিক আপনারা কি কখনো এটা ভেবেছেন ঠিক আপনার ছেলে মেয়ে ডাক্তার হতে গিয়ে কর্তব্যরত অবস্থায় খুন এবং ধর্ষণের শিকার হবে? আপনি তো স্বপ্ন দেখেন ঠিক আপনার ছেলে ডাক্তার হোক, আপনার মেয়ে ডাক্তার হোক, তাহলে আপনি কি এই স্বপ্ন দেখতে আগামী দিনে প্রস্তুত আছেন? ঠিক আপনার ছেলে ডাক্তার হওয়ার স্বপ্নের পাশাপাশি ডাক্তার হয়ে খুন এবং ধর্ষণের শিকার হবে? যদি আগামী দিনের তিক্ত অভিজ্ঞতার দুঃস্বপ্ন আপনি দেখতে না চান, তাহলে এই আন্দোলনের প্রতি আপনার পূর্ণ সহযোগিতা রাখবেন। এটা